হ্যালো গাইস, আপনাদের স্বাগত জানাচ্ছি ভার্চুয়াল ভিডিও.com লাইভে। বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন আজ হাতিপুল কেন্দ্রীয় কার্যালয়ে। শিক্ষা, সাম্য, সংগ্রাম, প্রগতি, এই স্লোগানকে সামনে রেখে আজ 20 এপ্রিল 2026 বিকাল 4টা থেকে কেন্দ্রীয় কার্যালয়ে শুরু হয়েছে। আমাদের সাথে আছে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের বর্তমান কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান রিসার্ট। রিসার্ট ভাইয়ের কাছে আমরা একটু জানতে চাচ্ছি, রিসার্ট ভাই, বাংলাদেশ ছাত্র ফেডারেশন এই 2026-এ এসে কেন জরুরি বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ ছাত্র ফেডারেশন 1925 সালের 10ই জানুয়ারি স্বৈরাচারের অগ্নিগর্ভে ছাত্র ফেডারেশনের প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশের প্রত্যেকটি গণ আন্দোলনে ছাত্র ফেডারেশন তার সামর্থ্য অনুযায়ী নেতৃত্বায় ভূমিকা পালন করেছে। জাতীয় সম্পদ রক্ষার আন্দোলন, ভ্যাট বিরোধী মুভমেন্ট, নো ভ্যাট অন এডুকেশন মুভমেন্ট, নিরাপদ সড়ক আন্দোলন, কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই গণ অভ্যুত্থান পর্যন্ত গণতন্ত্রের জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে একটি গণতান্ত্রিক মর্যাদাপূর্ণ জীবনের স্বপ্নকে সামনে রেখে, লক্ষ্যকে সামনে রেখে ফ্যাসিবাদী সরকার এবং শাসন ব্যবস্থা পরিবর্তনের যে লড়াই, সেই লড়াইকে ছাত্র ফেডারেশন এগিয়ে নিয়েছে। আমরা ছাত্র ফেডারেশনের যাত্রাটা যদি খেয়াল করেন, বিগত ফ্যাসিবাদের আমলে ফ্যাসিবাদের একটা সবচেয়ে বড় শক্তি ছিল বিভক্তি সৃষ্টি করা, ছড়িয়ে দেওয়া এবং ভয় সৃষ্টি করা, মানুষের মধ্যে ভয়ের একটা শাসন প্রতিষ্ঠা করা। তারা সেটা প্রতিষ্ঠা করতেও পেরেছিল। মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়ে গেছিল এই সরকারকে হয়তো আর পরিবর্তন করা সম্ভব না। ঠিক সেই রকম একটা বাস্তবতায় ছাত্র ফেডারেশন অন্যতম সংগঠন হিসেবে ভূমিকা রেখেছে, যারা ভয়ের বিরুদ্ধে মানুষের মধ্যে সাহস ছড়িয়েছে। আমরা সাহসের কাতার বাড়ানোর চেষ্টা করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে আমরা সাহসিকতার সাথে ফ্যাসিবাদকে মোকাবেলা করেছি। জুলাই গণ অভ্যুত্থানেও আমরা শহীদ হয়েছি, আমরা আহত হয়েছি, আমরা লড়াই করে রক্ত দিয়ে আমাদের বিজয় নিশ্চিত করেছি। আজকে একটা নতুন বাস্তবতায় আমরা এসেছি। আমাদের বহুল আকাঙ্ক্ষিত একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, একটা গণতান্ত্রিক সরকার, সেরকম একটা বাস্তবতায় আমরা এসেছি। এখন একটা নতুন নির্বাচিত সরকারের সময় আমরা বাস করছি। সেরকম একটা সময়ে আজকে যেমন আমরা আমাদের সদস্য সংগ্রহ নির্ভয়ে করতে পারছি, একটা সময় এই নির্ভয়টা আমাদের ছিল না। তাহলে এটা আমি এখানে ইন্টারাপ্ট করি, এই যে সদস্য সংগ্রহ নবায়ন কর্মসূচিটা কেন কেন্দ্রীয় কার্যালয়, কেন ঢাকা ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, জগন্নাথে কেন হলো না? আছে কিনা? এটা আমাদের সারা বাংলাদেশে সামনে আমাদের 2026 সালের 9-10 জুলাই আমাদের 14তম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই সম্মেলনকে সামনে রেখে আমরা ধারাবাহিক ভাবে আগামী 2-3 মাস আমরা এই সদস্য সংগ্রহ এবং নবায়ন কার্যক্রম পরিচালিত হবে। তো সেই জায়গা থেকে আমরা কেন্দ্রীয় কার্যালয়ে আজকে আমরা আমাদের নেতাকর্মীদেরকে নিয়ে আমরা বর্তমান সমসাময়িক পরিস্থিতিকে ব্যাখ্যা বিশ্লেষণ এবং আমাদের কর্তব্য নির্ধারণ করেছি। এবং সম্মেলনের পথে এই যে একটা বিনির্মাণের সময়, যুদ্ধ পরবর্তী একটা বাংলাদেশে যেমন রাষ্ট্রকে পুনর্গঠন করতে হয়, ঠিক 71 পরবর্তী 24 এমন একটা বাস্তবতা, যে সময় আমাদের সামনে একটা ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র, একটা ব্যবস্থা আমাদের সামনে হাজির হয়ে আছে, যেটাকে আমাদের নতুন করে গড়তে হবে। আমাদের শিক্ষা, আমাদের স্বাস্থ্য, আমাদের কৃষি খাত, আমাদের অর্থনীতি, আমাদের জ্বালানি, সকল কিছুকেই আমাদের নতুন করে সাজাতে হবে, মানুষের উপযোগী করে সাজাতে হবে, মানুষের বাসযোগ্য বাংলাদেশ আমাদেরকে বিনির্মাণ করতে হবে। বিনির্মাণের সাথী হবার আকাঙ্ক্ষা থেকে যারা বাংলাদেশকে দেখতে চান, বাংলাদেশে পরিবর্তন আনতে চান, তাদের কাছে অবশ্যই এই বিনির্মাণের লড়াইয়ে যারা সবচেয়ে ধারাবাহিকতার সাথে মাঠে থেকেছে, পরীক্ষিত রাজনৈতিক শক্তি হিসেবে ছাত্র ফেডারেশন অন্যতম চয়েস হিসেবে তাদের সামনে হাজির হবে। আমি এখানে একটু অ্যাড করি, সেটা হচ্ছে আমরা বিগত সময়ে দেখছি যে বাংলাদেশ জামাত ইসলামের যে ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র শিবির, ওরা ওয়েল অর্গানাইজ একটা দল। সারা বাংলাদেশে ওদের রুট লেভেলে কাজ চলছে, কাজ আছে। বর্তমানে এখন ডাকসুতে ওরা লিড দিচ্ছে। তো বাংলাদেশ ছাত্র ফেডারেশনে এই জায়গাটাই কেন রুট লেভেলে বা মানে একেবারে কলেজ লেভেলে কেন পৌঁছাতে পারলো না? এই জায়গায় কোন ল্যাকিংস আছে বলে মনে করেন আপনি? প্রথম কথা যে গত 16 বছর বাংলাদেশে কোনো রাজনৈতিক শক্তি বিকশিত হবার, ক্যাম্পাসগুলোতে ঠিকমতো রাজনীতি করার যে গণতান্ত্রিক সহাবস্থান দরকার ছিল, সেই সহাবস্থান ছিল না।
একটা ফ্যাসিবাদী দুঃশাসন আমাদের সামনে ঘাড়ের উপর চেপে বসেছিল। সেরকম একটা বাস্তবতায় শিক্ষার্থীরা রাজনীতির দূরের কথা বলার স্বাধীনতাই ছিল না। সেরকম একটা বাস্তবতায় ছাত্র ফেডারেশন একটা অন্যতম সংগঠন, যারা ক্যাম্পাসগুলোতে ভয়ের এই ক্লাসকে ভেঙে দিয়ে তারা সামর্থ্য অনুযায়ী যারাই ছিল তারাই রাজপথে ছিল ক্যাম্পাসগুলোতে ছাত্রদের কণ্ঠ আকারে। বিশেষ করে যারা গেস্ট রুম গণরুমে পদস্থ কথা বলতে পারতো না ছাত্রলীগের ভয়ে, সেই ছাত্রদের পক্ষে কণ্ঠ ছিল, তাদের হয়ে লড়াই করেছে, নির্যাতনের শিকার হয়েছে, নিপীড়নের শিকার হয়েছে, গুলি খেয়েছে। ফলে আমরা সেই লড়াইটাকে তখন, এটা আসলে প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন, শুধু ছাত্র ফেডারেশন না, ছাত্র দল বলেন, ছাত্র শিবির বলেন, প্রত্যেকটা সংগঠনের জন্যই সেটা আসলে একটা সার্ভাইভাল সম্মুখীন। ফলে আমরা যেহেতু একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ছিলাম না, ফলে গণতন্ত্রের জন্য আমাদের লড়াই করতে হচ্ছে, নিজেদের অস্তিত্বের জন্য আমাদের লড়াই করতে হচ্ছে। এবং সেই লড়াইটা শুধু আমাদের নিজস্ব লড়াই ছিল না, এটা গোটা বাংলাদেশের লড়াই ছিল। এবং সেটার ধারাবাহিকতায় আমরা 7 জানুয়ারি ভোট ডাকাতির যে নির্বাচন, আমির নির্বাচন, সেটাকে বয়কটের মধ্যে দিয়ে আমরা দেখতে পেয়েছি যে গোটা মানুষ একত্রিত হয়ে ভোট বর্জন করে তারা প্রমাণ করেছিল এই সরকার জনবিরোধী সরকার। ফলে এই সরকারকে জনবিরোধী সরকার হিসেবে জনগণ থেকে বিচ্ছিন্ন করে একটা রাজনৈতিক সংগ্রাম বেগবান করা, এটা ছিল ছাত্র ফেডারেশনের লক্ষ্য। তখন ছাত্র ফেডারেশনের দল বাড়ানোটা লক্ষ্য ছিল না। ফলে আমরা নিজেদের দলীয় স্বার্থের থেকে আমরা মনে করি ছাত্র ফেডারেশনের প্রধান স্বার্থ হচ্ছে দেশের স্বার্থ। আমরা চাইলেই পারতাম আমাদের সদস্যরা বিভিন্নভাবে, বিভিন্ন পরিচয়ে, বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন সংগঠনের মধ্যে থেকে নিজেদেরকে ক্ষমতায়িত হতে, এম্পাওয়ার্ড হতে, আমাদের আত্মপরিচয় লুকিয়ে আমরা যদি সেটা করতাম, তাহলে হয়তো আমরা আজকে এখন থেকে আরো অনেক বেশি শক্তিশালী হিসেবে আমাদেরকে দেখা যেত, আমাদের অনেক লোক দেখা যেত। কিন্তু আমরা সেই পথ বেছে নেই নাই। কারণ আমাদের কাছে মনে হয়েছে যে যখন মানুষ এটা ভাবতে থাকে যে আজকে পরিবর্তন কি আদৌ হবে, পরিবর্তন কি আদৌ সম্ভব, তখন কিছু মানুষকে সাহসিকতার সাথে পরিবর্তন যে সম্ভব সেটা প্রমাণ করতে তাকে রাজপথে বলিষ্ঠভাবে দাঁড়িয়ে থাকতে হয়। এবং এই ক্ষেত্রে আমরা গর্বিত এই জন্যে যে আমরা সাহস নিয়ে নিজেদের পরিচয়ে ক্যাম্পাসে ছাত্রলীগের রক্তচক্ষু উপেক্ষা করে আমরা যে দাঁড়িয়েছিলাম, বিশেষ করে 7 জানুয়ারির সময়ও আমরা দাঁড়িয়েছিলাম, প্রত্যেকটি মুহূর্তে আমরা দাঁড়িয়েছিলাম, এবং অভ্যুত্থানেও আমরা সবচেয়ে জোরালোদের মধ্যে একটা সংগঠন হিসেবে ভূমিকা রেখেছি। ছাত্র ফেডারেশন বাংলাদেশের তৃতীয় সংগঠন, যদি বৃহত্তরতার বিচার করেন, অ্যাক্টিভিটির বিচার করেন। এই জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র দল এবং ছাত্র শিবিরের পরে যদি কোনো সংগঠনকে, পলিটিক্যাল সংগঠনকে আপনি জুলাই অভ্যুত্থানের সবচেয়ে ক্রিয়াশীল দেখে থাকেন, দেখবেন ছাত্র ফেডারেশন। ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় ভাবে এবং ছাত্র ফেডারেশন ঢাকার এমন কোনো পয়েন্ট নেই যেখানে রাজপথে থেকে এই জুলাই গণঅভ্যুত্থানকে সংগঠিত করে নাই। আমি শেষ করবো, লাস্ট একটা প্রশ্ন। বাংলাদেশ ছাত্র ফেডারেশন এর আমাদের মূল দল গণসংহতি আন্দোলন, বিগত সময় দেখছি যে ছাত্র সংগঠনগুলো লেজুর ভিত্তিক হয়ে যায়। তো গণসংহতি আন্দোলনের থেকে ছাত্র ফেডারেশন কোন ধরনের সুবিধা বা লেজুর ভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে কিনা, এটা একটু এক্সপ্লেন করবেন। প্রথম কথা, ছাত্র ফেডারেশন প্রথম কথা হচ্ছে যে ছাত্র ফেডারেশনের জন্ম 1985 সালে, গণসংহতি আন্দোলনের জন্ম হচ্ছে 2002 সালে। এবং ছাত্র ফেডারেশন থেকেই একদল তরুণ তারা গণসংহতি আন্দোলনের জন্ম দিয়েছে, এবং তারা পরীক্ষিত, তারা প্রমাণ করেছেন দীর্ঘ লড়াই সংগ্রামের ধারাবাহিকতা। আজকে তারা প্রতিষ্ঠিত হয়েছেন নিজ নিজ কর্মগুণে। আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতি বর্তমান সরকারের প্ল্যানিং কমিশন পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন, নির্বাচন তো হয়েছেন, এবং তিনি গণতন্ত্রের পক্ষে সর্বোচ্চ ভোগাল হিসেবে বলা যায় যে প্রথম ব্যক্তি রাজনৈতিক দলগুলোর মধ্যে যিনি প্রকাশ্যে জুলাই গণঅভ্যুত্থানের ছাত্রদের পক্ষে জোরালো ভাবে ভূমিকা পালন করেছে। ফলে সেই জায়গা থেকে গণসংহতিকে আমরা সহযোগিতা করি, গণসংহতির বিকাশে আমরা ভূমিকা রেখেছি, আগামীতেও নিশ্চয়ই রাখবো। গণসংহতির লেজুর হওয়ার কোনো সুযোগ অতীতেও কখনো আমাদের ছিল না, কারণ আমরা গণসংহতি আন্দোলনের জন্ম দিয়েছি। ছাত্র ফেডারেশন বাংলাদেশের অন্যতম সেই সকল ছাত্র সংগঠনের মধ্যে একটা, যারা একটা রাজনৈতিক দলের জন্ম দিয়েছে, যার নাম গণসংহতি আন্দোলন। যে যাকে জন্ম দেয় সে কখন তার লেজুর হয় না, বরঞ্চ সে তার সহযোগী হয়। এবং আমাদের এই সহযোগিতা আদর্শের ভিত্তিতে, আমাদের এই সহযোগিতা দেশের ও জাতির কল্যাণের ভিত্তিতে, দেশ ও জাতির কল্যাণের ভিত্তিতে পথে গণসংহতি আন্দোলন যদি তার নিষ্ঠা যে ভূমিকা সেটা যদি জারি রাখে, অটুট রাখে, তাহলে ছাত্র ফেডারেশন তার সর্বাত্মক সহযোগিতা করবে। আর যদি সেটা না করে তবে ছাত্র ফেডারেশন অবশ্যই তাকে প্রশ্নের মধ্যে রাখবে। লাস্ট একটা কোশ্চেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ফিউচার পরিকল্পনাটা কি?
আমি যেমন আমার মেহেরপুর জেলা থেকে বিলং করি, মেহেরপুর, কুষ্টিয়া বা প্রান্তিক জায়গায় ছাত্র ফেডারেশন তাদের কার্যক্রম পরিচালনা করবে কি? প্রথমত ছাত্র ফেডারেশন তো পেশি শক্তি নির্ভর রাজনীতি করেন। ছাত্র ফেডারেশনটা আদর্শ ভিত্তিক, বুদ্ধিভিত্তিক এবং আন্দোলনমুখী একটি রাজনৈতিক ছাত্র সংগঠন। আমাদের কাজ হচ্ছে মানুষ তৈরি করা, মানবিক মানুষ তৈরি করা এবং একই সাথে একটা ছাত্রদের স্বার্থভিত্তিক অধিকতর সংখ্যাগরিষ্ঠ মানুষের যে স্বার্থ, সেই স্বার্থ রক্ষায় তাদের কণ্ঠস্বর হয়ে ওঠা। সরকার যেই থাকুক, বিরোধী দলে যারাই থাকুক, যারাই জনপ্রতিনিধি হবেন তাদেরকে প্রশ্নের মধ্যে রাখা। এই যে প্রশ্ন করার যে সংস্কৃতি, এইটা নির্মাণ করা, ছাত্রদেরকে এই পথে রাজনৈতিকভাবে সচেতন করা, এটাই ছাত্র ফেডারেশনের রাজনৈতিক লক্ষ্য এবং উদ্দেশ্য। সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি যে এই মুহূর্তে যে গণতান্ত্রিক পরিবেশ আছে, এই পরিবেশের উপরে ভিত্তি করে এটাকে অবশ্যই সমুন্নত রাখা, একই পাশাপাশি প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত আমাদের সংগঠনকে বিস্তৃত করা। আপনি হয়তো জানেন যে গত 2 দিন আগে ছাত্র ফেডারেশনের দিনাজপুরে সেই পরিবর্তিত এলাকা ফুলবাড়ি উপজেলায় ছাত্র ফেডারেশনের প্রথম জেলা সম্মেলন সেখানে সংগঠিত হয়েছে। আমরা বিভিন্ন জেলায় আছি, আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের সংগঠন আছে। আমরা এই সংগঠনকে আরো নিশ্চয়ই সামনের দিনে গতিশীল করবো। আমরা আশা করি দেশপ্রেমিক যে সকল শিক্ষার্থী তরুণ আছেন, যারা বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখেন, যারা পরিবর্তনের স্বপ্ন দেখেন, যারা গণতন্ত্রের স্বপ্ন দেখেন, যারা সহাবস্থানের স্বপ্ন দেখেন, যারা রেসপেক্ট করতে জানেন, মানুষের মতকে, পথকে সম্মান জানাতে জানেন, সেই রকম মানুষ যদি কেউ তৈরি হতে চায়, সেই রকম মানুষের একটা কারখানা হিসেবে, গড়ে তোলার কারখানা হিসেবে ছাত্র ফেডারেশন আমরা গড়ে তুলতে চাচ্ছি। সেই গড়ে তোলার সাথী হিসেবে, বিনির্মাণের সাথী হিসেবে যারাই আগ্রহী, বাংলাদেশের আপামর তরুণ সমাজ, ছাত্র তরুণ সবাইকে আমরা ছাত্র ফেডারেশনের এই কাফেলায় যোগদানের আহ্বান দিই। আমি একটা জাস্ট লাস্ট প্রশ্ন আমার মনে আসলো, পাবলিক ইউনিভার্সিটিতে সব দলের কার্যক্রম আছে, সব পলিটিক্যাল পার্টি, প্রাইভেট ইউনিভার্সিটিতে কম, মানে প্রাইভেট ইউনিভার্সিটি অনেক ক্ষেত্রে অ্যালাউ করে না পলিটিক্স। সেই ক্ষেত্রে আপনার বা বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কোনো ধরনের প্ল্যানিং আছে কিনা যে প্রাইভেট ইউনিভার্সিটিতে পৌঁছানো? প্রাইভেট ইউনিভার্সিটিতে এই যাবৎকালের জুলাই অভ্যুত্থানের আগে যদি আমি যেমন বলি যে আমি প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা মহানগর শাখায় সদস্য ছিলাম, সেই জায়গায় কাজের ক্ষেত্র খুব কম ছিল। এখন কি অবস্থা? প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আসলে প্রত্যেকটা প্রাইভেট বিষয়ের শিক্ষার্থীকে আমরা দেখবো যথেষ্ট মাত্রা তারা রাজনৈতিক সচেতন এবং বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোমেন্টামে তারা অনেক পার্টিসিপেট করছে। অবশ্যই জুলাই আগস্ট না, তার আগেও নিরাপদ সড়ক আন্দোলন থেকে শুরু করে এমনকি এর আগে যে ভ্যাট বিরোধী আন্দোলন, বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নিজেদের স্বার্থের সবচেয়ে বৃহত্তর আন্দোলন ছিল কিন্তু ভ্যাট বিরোধী আন্দোলন। সেই আন্দোলনে কিন্তু ছাত্র ফেডারেশন তৎকালীন দপ্তর সম্পাদক কাকন বিশ্বাস, যিনি বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলেন, তিনি কিন্তু ওই আন্দোলনের অন্যতম নেতৃত্ব ছিলেন আমাদের ছাত্র ফেডারেশন। ফলে আমাদের বিশ্বাস যে ছাত্র রাজনীতি নিয়ে যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একদিন একটা কনসার্ন আছে এবং প্রাতিষ্ঠানিক কিছু সীমাবদ্ধতা আছে, আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানের সীমাবদ্ধতাকে আমরা সম্মান জানাতে চাই। শিক্ষার্থীরা যদি চান বিশ্ববিদ্যালয়গুলোতে উন্মুক্ত পরিসরে তারা রাজনীতি করতে, অবশ্যই আমরা সেই মতকে শ্রদ্ধা করি এবং সেটা চর্চা করার রাইট তার আছে, অবশ্যই সেটা তারা করবেন। কিন্তু যেই সীমাবদ্ধতা প্রাতিষ্ঠানিকভাবে এবং শিক্ষার্থীরা মেনে নিয়েছেন, সেই সীমাবদ্ধতাকে সম্মান করেই সেখানে কর্মকাণ্ড, সেই মাফিক কর্মকাণ্ড আসলে সেখানে হওয়া দরকার। কিন্তু রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির যে কর্মকাণ্ড, সেইটা অবশ্যই এখানে সচল থাকা জরুরি বলে আমরা মনে করি। অনেক ধন্যবাদ ভার্চুয়াল জার্নাল বিডি লাইভ আমাদের সাথে কথা বলার জন্য। আপনাকে ধন্যবাদ। আপনার মধ্য দিয়ে যারা শুনেছেন, যারা দেখছেন, তাদের প্রত্যেকে বাংলাদেশ ছাত্র ফেডারেশন কথা বলছিলাম বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান রেসের। স্টে উইথ আস, ভার্চুয়াল জার্নাল বিডি লাইভ।